থিয়েটার বাড়ি অনুষ্ঠানে আজকে আমরা আমন্ত্রিত অতিথি হিসাবে যাকে পেয়েছি উনি হচ্ছেন ত্রিপুরার বিশিষ্ট আলোকশিল্পী শ্রদ্ধেয় সঞ্জয় দাস মহোদয়। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ, আপনি আমাদের থিয়েটার বাড়ি অনুষ্ঠানে এসেছেন। সঞ্জয় দাস, যাকে আমরা সবাই সঞ্জু দাস বলে অর্থাৎ আমাদের সঞ্জুদা বলে ডেকে থাকি, ওনার কাছ থেকে ওনার আমরা ব্যক্তিজীবন এবং আলোকশিল্পীকে উনি ওনার যাপনের অংশ হিসেবে বেছে নিয়েছেন, এই সম্পর্কে কিছু জানেন। সঞ্জুদা, আপনি যদি বলেন আপনার এই আলোকশিল্পে আসার বা আগমনের কাহিনীটা যদি আমাদের কাছে বলেন, আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আসলে আলোর স্বপ্ন আমার ছোট থেকে ছিল। যখন রাস্তায় দুর্গাপূজা দেখতাম তখন বিভিন্ন ধরনের দুর্গা প্রতিমার মধ্যে আলো নিয়ে সেটা প্রোগ্রাম হতো। তো সেরকম দেখতে 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 আমি ভাবলাম যে খুব সুন্দর জিনিস, এই প্রতিমার মধ্যে নাটকের মতন প্রায় 10 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে কি সুন্দর আলো দিয়ে সেটা বোঝানো হয় যে দুর্গা প্রতিমা, মহিষাসুরমর্দিনী, এইসব ছোট থেকে স্বপ্ন আমার। তারপরে আমি ভাবতে ভাবতে এক সময় দুর্গাপূজার কাজের চিন্তা ভাবনা করলাম যে দুর্গাপূজার কাজ করি, আলো নিয়ে সেটা একটা আলো মানে লাইট অ্যান্ড সাউন্ড যেটা বলে, এই লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে কিছু না একটা কিছু করা যায়। তো বিভিন্ন ক্লাবে যাওয়ার পরেও আমাকে কেউ চিনে না, কাজও দেয় না। তো আমার বাড়ি জয়নগর, তো জয়নগরে সেই সময়ে আমাদের একটা ক্লাব ছিল 10 বিঘার ক্লাব। সেখানে আমি আমি আমার স্টোরিটা বলার পরে তারা ভাবলো যে হ্যাঁ এটা করা যায়। তো এই প্রথম আমার স্বপ্ন ছিল বাচ্চাদের উপরেই টার্গেট করে আমি প্রথমত এইসব করতাম আলোক কাজ। তো তারপরে ক্লাব রাজি হলো, করলাম খুলজা শিখছি। এটা অনেক বহু পুরানো একটা কাহিনীর উপরে। তো এটা আমি সুপার সাকসেস হয়েছি। এটা কি নাটক ছিল না? এটা লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে আলিবাবা 40 চোরের তুলে ধরা হয়। তো এইভাবে চলতে থাকলো দীর্ঘদিন চলার পরে তারপরে মাঝে একবার দেখা হলো আমার গুরুদেব দেবল চ্যাটার্জির সঙ্গে। ওনার বাড়ি আপনার কর্নেল চুমনিতে। এই কর্নেল চুমনিতে ত্রিপুরা রাজ্যের আগরতলাতে থাকে। এই দেবলদা যে আলোক শিল্পী একজন, আমি তা জানতাম না। তো একদিন কাজের প্রেক্ষিতে ওনার সঙ্গে দেখার পরে উনি আমাকে অনেকগুলি প্রশ্ন করলো যে আলো নিয়ে এসে কি ভাবতেছো, কি করতে পারবা। তো এই দেবলদার সঙ্গে দেবলদা কিছু প্রশ্ন করলো, তার উত্তর আমি দিলাম। দেওয়ার পরে বললো যে না, তুমি আলোর কাজ করতে পারবা। তারপরে দেখা হলো শেষে মৃণাল চ্যাটার্জির সঙ্গে। তখনকার যাত্রার জগৎ ছিল, প্রচুর যাত্রা, গ্রামে গ্রামে ত্রিপুরা রাজ্যের যে কোনো জায়গায় যাত্রা হতো। তখনকার আমাকে বললো যে সঞ্জু, মৃণাল চ্যাটার্জি আমাকে ডাকলো যে সঞ্জু আমার সঙ্গে কাজ কর। তো আমি করলাম কি কাজ? কিছু না, যাত্রার কাজে যাবি, তো লাইট তখনকার হ্যান্ডস্পট চলতো, এই হ্যান্ডস্পট ধরন লাগে, তাই ধরবি আর কি। তখনকার দিত কত, কাজ করার পরে 100 টাকা 50 টাকা এরকম দিত। সেই সময় থেকে কাজ মানে আমি যদি বলি সময়কালটা যদি আপনি সময়কালটা প্রায় ধরেন, আমি তো এই লাইনে প্রায় 37 বছর ধরে এখন অব্দি কাজ করছি। সেই হিসাবে যতটা হয় আর কি, আমি ঠিক সেই সময় কথাটা বলতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, 90 দশক আমার। সেই সময় থেকে আমি কাজ করছি। মৃণাল চ্যাটার্জির সঙ্গে কাজ করতে করতে মৃণাল চ্যাটার্জি থেকে দেবল চ্যাটার্জি আমাকে নিয়ে গেল। তারপরে দেবলদার সঙ্গে এই নাটক, আমাদের ছোট আগে পুরানো রবীন্দ্র ভবনে সেই সময় থেকে নাটকের কাজ করতাম। এখন তো বিশাল বড় রবীন্দ্র ভবন হয়েছে।
তো এই আরম্ভ হলো আমার যাত্রা শুরু নাটক। তারপরে ছোট ছোট একটু পথনাটকও করেছিলাম। তো এই ছোট ছোট পথনাটকও করেছিলাম বিভিন্ন সংস্থার সঙ্গে। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় শিল্প হয়ে দাঁড়াচ্ছে আলো, আলো নিয়ে। তাই আলো নিয়ে কাজ করছি এখন। পথনাটকে কি আপনি অভিনেতার ভূমিকা ছিলেন? হ্যাঁ, অভিনয় করেছি, ছোট ছোট অভিনয় আর কি। যেমন গ্রামবাসীর মধ্যে একজন মুরব্বী, হ্যাঁ, বা ভাই বা কাকা, এরকম করেছিলাম কাজ। কিন্তু আপনার অভিনয় জগতে না গিয়ে আপনার আলোক শিল্পীকে আলোক শিল্পটাকে বেছে নেওয়ার মূল কারণটা কি? আসলে কি, আলো একজন ক্যারেক্টার, আমি জানি যতটুকু, এবং আলো নিয়ে সে ভাবনাটা অনেকে করে না, করতেও চায় না, কারণ সেটাকে একটু একটু মুহূর্ত দেন অনেকে। কিন্তু আমি খুব মুহূর্ত দিই। প্রত্যেকটা আলোর কালার কথা বলে এবং প্রত্যেকটা কালারের অর্থ আছে। তো এই আমার জানা মতন যে কালারগুলি ইউজ হয় এটিরও মানে আছে। যেমন লাইটগুলির নাম আছে, অনেকে জানেই না লাইটের নাম। তো আস্তে আস্তে আমিও জানতাম না, শিখলাম। শিখার পরে আজকে লাইটের নাম, কালার পেপারের নাম, বিভিন্ন সব কিছু জানলাম। তার সঙ্গে এই আলোটাকে আমি খুব ভালোবাসি, কারণ যেমন মঞ্চে অভিনয় করে নাটকের শিল্পীরা, সেরকম আলোগুলো প্রত্যেকটা শিল্পীর সঙ্গে অভিনয় করতে থাকে। তাই এটাকে আমার সবচেয়ে বড় পছন্দময় লাগলো আর কি। আমরা সকলে জানি, আমরা যারা থিয়েটার জগতে আছি, আলো কথা বলে। একটা নাটককে ফুটে তুলতে আলোক খুবই কথা বলে। কথাগুলো, নাটকের কথাগুলো আলোক শিল্পী আলোকের মাধ্যমে ফুটে তোলে। উনি সেই কাজটাই করেন। এখন আপনি আলোক নিয়ে কাজ করছেন, আপনি 1900 থেকে করছেন। ওই সময়কার কিছু আলোক শিল্পীর নাম যদি আপনি বলেন। সেই সময়ে তো ছিল আসলে কি, আমাদের প্রদীপদার দাদা ছিলেন, হ্যাঁ, এরপরে প্রদীপদা, তারপরে দেবল চ্যাটার্জি, মৃণাল চ্যাটার্জি, শঙ্করদেব, হ্যাঁ, ওই সময়ে তারা আলোর কাজ করতো। এবং ওই টিঙ্কু চক্রবর্তী না আচার্য একজন ছিল রামনগরে, উনিও তখনকার কাজ করতো আলোর। তো এখনকার সেই পুরানো যুগের তো আর লোক খুব কম। এখন সিনিয়রিটি হিসাবে আছেন মৃণাল চ্যাটার্জি, প্রদীপ দা, তারাই আছেন আপাতত। এবং সবচেয়ে বড় একজনের কথা না বলতে নাই বলা যায়, পারফেক্ট থিয়েটারে সে শঙ্খু, হ্যাঁ, ওনার আলোর কিছু কাজ দেখেছি। উনিও আলো নিয়ে সেটা ভাবনা টাবনা করেন এবং পারফেক্ট থিয়েটারের কাজ করেন। ওনার কাজও আমার খুব ভালো লাগে। আর বর্তমান প্রজন্মের যদি কিছু বলি। বর্তমান প্রজন্মের এখন সেরকম আশা করি লোক পাওয়া খুব মুশকিল, কারণ এখন ম্যাক্সিমাম শিল্পটাকে শিল্প ভাবে না, তার বিজনেস। এবং সবাই চায় যে আমি রুজি করে কিছু সংসারের চলার ক্ষেত্রে চিন্তা করে। সেই কারণে এখন ছেলেরা আসতে চায় না এই কাজে, কারণ তাদের লাগে টাকা। আর আমরা জানি যে নাটকের মধ্যে কাজ করতে গিয়ে টাকা পাওয়া যায় না সেরকম। সেই জন্য ছেলেরা আসতে খুব ইয়ে করে, কারণ তারা যদি বিয়ে বাড়িতে একটা কাজ করে রাত্রেবেলা 500-700 টাকা 800 টাকা রুজি করে চলে যায়। কিন্তু নাটকে এরকম একটা জিনিস, রিহার্সেল দেখতে হয়, হ্যাঁ, একবার না 3বার হলেও রিহার্সেলে আসতে হয়, সেই সময়টা নষ্ট হয়। এবং তারপরে এই যে সকাল থেকে লাইট ডিজাইনিং এর চিন্তা ভাবনা নিয়ে সেরা, তারপরে লাইট লাগান থেকে শেষ খোলা অবধি প্রায় সারাটা দিন যায়। তারপরে টাকা সেরকম পাওয়া যায় না, সেই কারণে এখনকার ছেলেরা আসতে চায় না এই লাইনে। তবে আমার সবচেয়ে ইচ্ছা, যদি কিছু লোক যদি এখনো এই থিয়েটারের আলোর চিন্তা ভাবনা নিয়ে আসছে, তাহলে আমি খুব খুশি হব। খুব ভালো লাগলো কথাগুলো শুনে, যে বর্তমানে আমরা আলোক শিল্পী সংকটে আমরা ভুগছি।
আমাদের মধ্যে যারা আছেন গুণীজনেরা আছেন, আমাদের সঞ্জুদা, উনি আরও অনেকজনের নাম বললেন। আমি ওনার কাছ থেকে আরও কিছু জনের নাম আমরা চাইব, যে যারা এখনো কাজ করে যাচ্ছে ত্রিপুরার বিভিন্ন প্রান্তের কিছু আলোক শিল্পীর নাম আপনি যদি বলেন। দেখুন, সেরকম আমার জানা মতন ছিল একজন বিলুনিয়ার একজন খুব ভালো আলো নিয়ে সেটা কাজ করতো, নন্দু দাস। তো তো নন্দুর সঙ্গে আমার পরিচয় অনেক আগে থেকে, দেবল চ্যাটার্জির সঙ্গে থেকে আমার নন্দুর সঙ্গে দেখা। আশা করি এখন তাকে সেরকম ভাবে আমরা পাই না, হ্যাঁ, দেখাও যায় না বা পাই না। সে ভালো কাজ করতো, হ্যাঁ। আর এদিক দিয়ে ছিল খোয়াই দুলাল দাস। তো খোয়াই দুলাল দাসের সঙ্গে আমার খুব ভালো রিলেশন। তো এখন উনি অসুস্থ, ওনার ছেলে টুকটাক নাটকের কাজ করেন, কিন্তু তারপরও বেশি এরকম করতে চান না এখন। ও ফটোগ্রাফি কাজ করে, তাই ফটোগ্রাফি নিয়ে সেটা ভাবনা চিন্তা, যার যার একটা লাইন, যার যার একটা ভাবনা। সেই হলো শঙ্কর ত্রিপুরাতে এখন আলোর যে ব্যাপারটা, সেটা নিয়ে সে অনেক সংকটে আছে। আলো আছে, চালানোর লোক নেই বা ভাবনা, আলো একটা নাটকের লাইট ডিজাইনিং করার একটা ভাবনা চিন্তা সেরকম খুবই কম পাওয়া যায় এখন। আগরতলার মধ্যে থেকে কিছু নাম। আগরতলা থেকে তো আমি আপনাকে আগে বললাম, এখনো বলি যে এখন তো দেবলদা আমাদের পাশে নেই। ওনার ভাই মীনা চ্যাটার্জি অনেক একটু বয়স্ক, এখন চোখে একটু সমস্যা আছে। উনিও করেন এখন ফাঁকের মধ্যে নাটকের কাজ করেন, আলো করেন। এবং আমাদের প্রদীপদা, উনিও আলোর কাজ করেন। এখন উঠে আসলেও একজন রিন্টন রয় এখন কিছুটা নাটকের কাজ করছে। তারপর আর দেখছি না সেরকম আলোর কাজ করতে। হ্যাঁ, একটা মেয়ে সীমা দাস, ও এখনকার মোটামুটি আলোর কাজ ভাবনা চিন্তা এবং তার পরিকল্পনা নিয়ে কাজ করে। আমাদের টিআই থেকে পাস আউট হয়ে এখনকার কাজ করে। এটা একটা ভালো দিক। আমরা আলোক শিল্পীর মধ্যে একজন মহিলা আলোক শিল্পীও আমরা এখন নাম শুনেছি, ওনার প্রতি শুভকামনা রইল। এখন আপনি এত বছর যাবৎ বিভিন্ন নাটকে আপনি আলোক শিল্পী হিসেবে কাজ করেছেন, আপনি যদি সংখ্যাটা বলেন কতটি নাটকে আপনি এভাবে কাজ করেছেন? আসলে কি সংখ্যা বলে আমি পারবো না, কারণ আমি প্রচুর নাটকের কাজ করলাম, প্রচুর। এবং শুধু নাটক না, যাত্রার থেকে কাজ করি, সেই যাত্রার কাজও করি। আর নাটকের কথা বলে লাভ নেই, প্রত্যেকটা টিমের সাথে আমি ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা টিমের সাথে আমি কাজ করেছি, সবাই আমাকে চেনে। এবং কতগুলি নাটক করেছে। এবং ত্রিপুরাতে শুধু আগরতলা শহরে না, আগরতলা শহরের বাইরে ধর্মনগর, কুমারঘাট, তারপরে যে খোয়াই, তারপরে অমরপুর, উদয়পুর, বিলোনিয়া, হ্যাঁ, পুরো প্রান্ত, মানে ত্রিপুরা রাজ্যের পুরো প্রান্তে আমি এই আলো নিয়ে কাজ করি। আমি এখনো বলতে পারবো না যে কতগুলি নাটকের কাজ করলাম, প্রচুর নাটকের কাজ। সেই এখন যদি স্ক্রিপ্ট বাইর করি তো এরকম বার্থডে হয়ে যাবে। অর্থাৎ স্ক্রিপ্টের কথা যখন বললো, আমি বলেই থাকি যে কোনো আলোক শিল্পীকে স্ক্রিপ্ট পড়ে, স্ক্রিপ্টের মধ্যে নির্দেশকের কি চিন্তা ভাবনা এ নিয়ে আলোকটা ডিজাইন করতে হয়। এটা হচ্ছে আলোক শিল্পীর মূল কাজ। আমরা যদি আরেকটা ব্যাপারে আপনার কাছে জানি, দর্শক শ্রোতার কাছে যদি আপনি একটা কথা বলেন যে আপনি অনেকগুলো নাটকে কাজ করেছেন, আপনার সবচেয়ে ভালো লেগেছে আলো করে এমন কিছু নাটক যদি আপনি বলেন। দেখুন, আমি প্রচুর নাটকের আলো করেছি এবং বেস্ট আমার এবং কম্পিটিশনও করেছি। বেস্ট কম্পিটিশনের প্রাইজও আমার ঘরে অনেকগুলি আছে। সেই সময় থেকে এখন তো নাটকের আসলে রিয়েলিস্টিক নাটক আর ডোমেস্টিক নাটকের মধ্যে বহুত কিছু ডিফারেন্ট থাকে। তো এখনকার যে নাটকগুলি আমি করেছি, যেমন একটা নাটক করেছিলাম সেই মেয়ে, এটা আমার খুব ভালো লাগলো, খুব গল্প সুন্দর। এটা গৌতম দাসের নাটক ছিল।
রংপিটে। তারপরে সটে সাতটা উত্তম দাসের, হ্যাঁ, এই রাঙামাটি। এটাও খুব ভালো এবং ভালো একটা ডিজাইন হয়েছিল। তারপরে আরো অনেকগুলি নাটক তার আমার মাথায় আসে না। এবং মেলা ঘরে জল সিঁদুরের কাজ করেছিলাম, হ্যাঁ। এরপরে তারপরে করলাম তিতাস একটি নদীর নাম। অনেকগুলি নাটক, মানে আমি কতগুলি নাটকের কাজ করলাম সেই নামগুলি এখন মনে নেই। অনেকগুলি কাজ করেছি এবং ভালো আলোর জায়গা আমার এখন অব্দি পৌঁছানোটা মূল কারণ হচ্ছে সব টিম, মানে আমাকে সব টিম সাহায্য করাতে আমি আজকে এই জায়গাতে আসলাম আর কি। ভালো হলো, ওনার কাছ থেকে জেনেছি, আপনার কাছ থেকে আরও জানবো। এখন আপনি আলোক শিল্পীর সংকট এটাকে গুছানোর জন্য বিভিন্ন নাট্যদলগুলোর কাছে আপনি কি কামনা করছেন? এটা আপনি ভালো বললেন, এটা ভালো বললেন। কেন? আসলে সব টিম সব রকমই চলে যে তাদের মধ্যে অনেক সময় হায়ারিংও হয় প্লেয়ার নিয়ে। কারণ এই টিমে আজকে একজন কালকে একজন, সব জায়গাতে সব টিমের ছেলে মেয়ে পাওয়া যায় না, হায়ারিংও করে চলে। সেই কারণে যারা বুঝে আলো নিয়ে এসে তারা বুঝে, আর যারা বুঝে না তো বুঝে না, অনেক নতুন 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 ছেলে মেয়ে আসে। তো আমার একটাই উদ্দেশ্য যে প্রত্যেক টিমের কাছে আমার একটা বার্তা, যে প্রত্যেক টিম যাতে এই আলো নিয়ে এসে একটা ওয়ার্কশপ করা, বাচ্চাদের নিয়ে বা ছেলে মেয়ে তাদেরকে নিয়ে ওয়ার্কশপটা করলে কি হয়, যে ছেলে মেয়েরা আলোটা কত ডিগ্রি থাকে বা কত অ্যাঙ্গেলে থাকে এগুলি বুঝতে পারবে, এবং প্রত্যেকটা লাইট সম্বন্ধে জানতে পারবে, কি কি লাইটের নাম, কোন লাইটটা কি কি কাজের জন্য ইউজ করা, হ্যাঁ, সেইগুলি জানার দরকার তাদের। এবং ডিমারিং কাকে বলে, ডিমারিং কি করে, ডিমারিং এর কাজ কি, এইসব তারা যদি বুঝতে পারে একটা ওয়ার্কশপের মাধ্যমে, তাহলে তাদের মধ্যে উৎসাহ বাড়বে এবং একটা শিল্পী হওয়ার, ওদের মধ্যে শিল্পী হওয়ার একটা চেষ্টা বাড়বে। আশা করি যে প্রত্যেক টিম যাতে আস্তে আস্তে এরকম করে, তাহলে মনে হয় যে আলোক শিল্পী উঠে আসার একটা ভাবনা চিন্তা থাকবে। আমরা খুব একটা সুন্দর একটা উপদেশ আমরা বলতে পারি পেয়েছি, আমরা পেয়েছি বিভিন্ন নাট্যদলগুলোর কাছে। এটা আমরা কামনা করব ওনারা যাতে, আমরা দেখেছি অনেকগুলো নাট্যদলেরা নাট্য কর্মশালা করে থাকে। এই নাট্য কর্মশালার মধ্যে আলোক, অর্থাৎ আলোর উপর যদি কর্মশালা করা হয় তাহলে নাট্য শিল্পী উঠে আসবে। এবং যেহেতু প্রত্যেকটি নাটকের সঙ্গে আলোক শিল্পী খুবই প্রয়োজন, সুতরাং আলোক শিল্পীর এই আমরা চাহিদাকে মেটানোর জন্য, অর্থাৎ আলোক শিল্পীকে তুলে আনানোর জন্য আমাদের আলোক কর্মশালা করা খুব দরকার। ওনার কাছ থেকে আমরা এই উপদেশটা পেয়েছি এবং আমরা এই উপদেশটা আমরা সকল নাট্যদলের কাছে কামনা করব, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এখন আপনি অনেকদিন যাবৎ আপনি আলোক শিল্পী হিসেবে কাজ করে যাচ্ছেন, বিভিন্ন প্রতিকূল অবস্থাও আপনি সম্মুখীন হয়েছেন। কিছু অবস্থা যেগুলো আপনার মনে রাখার মতন, যে আপনি বিভিন্ন প্রতিকূল অবস্থায় সম্মুখীন হয়েছেন, আবার আপনি কাভার আপ আমরা যেটাকে বলি, আপনি উঠে এসেছেন। এই যে এরকম যদি কোনো ঘটনা আপনার থাকে যদি ভালো। আসলে জীবনটা খুব কঠিন জীবন। আমি একটা সময় আলোর প্রতিতে তেক্ততা এসে গেছিল, সে কারণে আমি আলো ছেড়ে দিয়েছিলাম। আলোর কাজ ছেড়ে দেওয়ার মানে হচ্ছে যে ওই সময়ে আমার সংসার পরিবার নিয়ে চলা খুব কঠিন, কারণ সেই সময়ে টাকা খুব কম, পরিশ্রম বেশি, হ্যাঁ। সেই অস্থিরতার ভাবনা দেখে আমি এক সময় প্রায় 6-7 বছর কাজ ছেড়ে দিয়েছিলাম ফাঁকে, এটা আপনাকে বলতে মনে নেই। তারপরে আমি খুব কষ্টে দিন কাটাতাম, সত্যি কথা বলতে কি। আমি ফুটপাতে দোকানদারি করেছি, বিভিন্ন জায়গায় মেলা বাণিজ্য করেছি,
কিন্তু যে সেই যে আলো আমাকে ধরে রাখলো, যে আবার আলো আবার ফিরিয়ে আনলো আমার এই পুরানো কাজে। তারপরে 5-6 বছর পরে যখন আমি ছাড়লাম এই দোকানদারি সব ছায়া ছেড়ে আবার আলোর জগতে আসলাম। এই আলোর জগতে আনলো আমার কলিগ, বন্ধু বলতে পারেন, আমার ছোট ভাই বলতে পারেন, সুব্রত বলে আমার সঙ্গে কাজ করে, সুব্রত দাস। হে আমাকে ওই রাস্তাঘাটে দেখে বলল, ভাই তোর তো এইসব জায়গা না, তুই একজন শিল্পী মানুষ, তুই আবার শিল্পের জগতে আয়। হ্যাঁ, এখন একটু টাকাও বেশি পাওয়া যায়। তারপরে দেয়া ওর কথা ভেবে ভাবলাম যে ঠিক আছে, দেখি না একটু আলোর জগতে আবার গিয়ে। তারপরে আবার ব্রেক করলাম আলোর জগতে। এই আলোর জগতে ব্রেক করা মানে কি এখন অব্দি চলছে আর কি সেই কাজ। এর মধ্যে আমি একটা কাজ করতাম রবীন্দ্র ভবনে, আন্ডারটেকিং। আপনি বহুত অ্যাক্সিডেন্ট হয়েছে এই রবীন্দ্র ভবনে, অনেক সময় খুব অসুস্থ হয়েছিলাম এবং রবীন্দ্র ভবনে আমাকে খুব একটা সময় আমি হার্ট স্ট্রোক করেছিলাম। সেই সময়ে রবীন্দ্র ভবন আমাকে খুব সাহায্য করেছে এবং সবাই যে নাট্য জগতের সবাই আমাকে একটু সাহায্য করেছিল। সেই জিনিসগুলি আমি ভোলার মতন না। আমাকে সবাই খুব আদর স্নেহ সবাই আমাকে করে এবং সবাই আমাকে ভালো পায়। সেই সময় থেকে এখন অব্দি কষ্টে, আনন্দে এবং থিয়েটারকে ভালোবেসে এখনো কাজ করে যাচ্ছি। আমরা দর্শক শ্রোতারা আমরা জেনেছি একজন আলোক শিল্পীর জীবনের বিভিন্ন অংশগুলো, শুনেছি উনি কিভাবে আলোক শিল্পী হিসাবে উঠে এসেছেন, শুনেছি ওনার জীবনের বিভিন্ন প্রতিকূল অবস্থাগুলো, তারপর উনি আলোক শিল্পটাকে ধরে রেখেছেন। ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। উনি এইভাবে চলবেন ওনার সামনের দিনগুলোতে। এখন বর্তমান প্রজন্মের জন্য আপনি যদি কোনো বার্তা যদি দেন আমাদের দর্শকদের জন্য। সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে যদি থিয়েটারকে বাঁচানোর দরকার পড়ে তাহলে এই থিয়েটারের জন্য সময় দিয়ে এবং কর্মশালা করে প্রত্যেক আলো একজন শিল্পী, সেই শিল্পটাকে বাঁচানোর জন্য প্রত্যেকটা সংস্থা, প্রত্যেকটা নাটকের গ্রুপ সবাই মিলে যদি আলোর ওয়ার্কশপ নিয়ে আলোচনা করেন বা আমি পাশে থাকবো, আমি পাশে থাকতাম না যে তা না, আমি সবসময় সবার পাশে থাকি এবং সেই সময় যেই আমাকে ডাকবে ওয়ার্কশপ বা যে কোনো ব্যাপারে আমি ওদের সঙ্গে কথা বলবো এবং যাতে ছেলেমেয়েরা একটু উৎসাহ পায় সে আলো নিয়ে সেরে, সেই ভাবনাটা আপনারও থাকতে হবে, আমারও থাকতে হবে। তাই এই নিয়ে সেরা আমার আপনার কাছে অনুরোধ থাকবে আর কি, যে সবাই এগিয়ে আসুন, নাটককে বাঁচিয়ে রাখুন। আমরা খুব সুন্দর একটি আহ্বান আমরা পেয়েছি বিশিষ্ট আলোক শিল্পী শ্রদ্ধেয় সঞ্জয় দাস, অর্থাৎ আমাদের সঞ্জয় দাস দাদার কাছ থেকে। আপনি এইভাবে আলোক নিয়ে থাকবেন। আমাদের নাট্য সংস্থাও আমরা থিয়েটারে প্রোগ্রাম করে থাকি। আপনাদের মতো শিল্পীদের কাছ থেকে আপনাদের অভিজ্ঞতাগুলো আমরা আমাদের দর্শকের শ্রোতাদের সামনে তুলে ধরি। আপনার উপস্থিতি আমাদের আলোক শিল্পী শুধু তাই নয়, সকল নাট্যশিল্পীদেরও প্রেরণা যোগাবে, এটা আমরা আশা রাখছি। এই বলে আজকে আমাদের অনুষ্ঠানে এখানে ইতি টানছি। ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার।